নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। 30 তারিখ আবার সুপ্রিম কোর্টে অভয়ার খুন ও ধর্ষণ মামলা উঠবে। তো খুব ইন্টারেস্টিং যে জায়গাটা আজকে আমরা আলোচনা করব, সেখানে দাঁড়িয়ে 30 তারিখ ঠিক কি অবস্থান নেবেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল। হ্যাঁ, ঠিক কি অবস্থান নেবেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল। কারণ এবার কিন্তু খুব ক্রুশিয়াল জায়গা। এই কারণেই ক্রুশিয়াল জায়গা যে এবার 30 তারিখ সিবিআই যে রিপোর্ট পেশ করবে বা ইতিমধ্যেই যে রিপোর্ট পেশ করেছে অভয়ার খুন এবং ধর্ষণ নিয়ে, তার উপরে আলোচনাটাই বেশিরভাগ হবে। হ্যাঁ, জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা কর্মবিরতি সেটা আমরা পরে আসছি, কিন্তু আপাতত অভয়ার খুন এবং ধর্ষণ এই জায়গাটাই আমরা ফোকাস করি। ঠিক এই জায়গাটাতেই কি অবস্থান নেবে রাজ্য সরকার বা রাজ্য সরকারের আইনজীবী। দেখো, সরকারের তরফে যা ব্রিফ দেওয়া হবে ওনাকে, যা বলা হবে যে লাইনে করার কথা, ওনাকে সে লাইনেই সেটাকে প্রেজেন্ট করতে হবে আদালতে। তো এবার কেন আমি বলছি, কারণ আগের দিন আমরা কি দেখেছিলাম, সেদিন প্রধান বিচারপতি বলেছিলেন আমরা বিচলিত এবং পুরো ঘটনাটা খুব উদ্বেগজনক। এই কথাটাই কিন্তু উনি বলেছিলেন। কেন উদ্বেগজনক? যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে বা মুখবন্ধ খামে প্রাথমিক রিপোর্ট, সেখানে দাঁড়িয়ে একটা জিনিসই কিন্তু পুরো রিপোর্ট তো জানা যায়নি, কিন্তু যেটা সামনে প্রকাশ্যে আসছে যে সেটা সিবিআই যেটা বারবার বলছে সেটা তথ্য এবং প্রমাণ লোপাট করা হয়েছে, এবং সেটা করা হয়েছে সংগঠিতভাবে। সেখানে হসপিটাল অথরিটি যেমন করেছে তেমনি পুলিশ করেছে, এবং তাতে শাসক দলের যোগ আছে। ফলে এই তিনটে ত্রিভুজের তিনটে কোণ মিলে তারা সরাসরি তথ্য প্রমাণ লোপাট করেছে। এই জায়গায় দাঁড়িয়ে কপিল সিবাল কি স্ট্যান্ড নেবেন? কারণ কপিল সিবাল কি সরাসরি বলবেন যে সেখানে দাঁড়িয়ে যে সিবিআই যেভাবে তদন্ত করছে, এখনো পর্যন্ত যে তদন্ত হয়েছে, তাহলে আমাদের কিছু বলার নেই, সেই কথাটা কি বলবেন? যে যা বলছে সিবিআই এর তদন্ত নিয়ে রাজ্য সরকারের কোনো প্রশ্ন নেই বা এখনো পর্যন্ত কোনো জিজ্ঞাসা নেই, যা বলছে তাহলে সব ঠিক। তাহলে যে প্রশ্নটা উঠবে আর কি, এখনো পর্যন্ত যদি কপিল সিবাল এই কথাটা বলেন যে এখনো পর্যন্ত যেভাবে সিবিআই এর তদন্ত হচ্ছে আমরা খুশি, তাহলে যে প্রশ্নটা উঠবে যে তাহলে এতদিন ধরে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল, তার মানে তদন্তটাকে বিভ্রান্ত করা হয়েছিল, তদন্তটাকে ভুল পথে পরিচালনা করা হচ্ছিল। এবার কপিল সিবাল যদি বলে তদন্ত যে পথে চলছে তাহলে সঠিক, তার মানে কলকাতা পুলিশের এক ওসি যে গ্রেপ্তার হয়েছেন সেটাকেও সঠিকভাবে মেনে নেওয়া। যদি তাই হয় তাহলে সেখানে দাঁড়িয়ে যদি সঠিক হয় তাহলে পুরো ঘটনাটা তো পুলিশ কমিশনারের ঘাড়ে চাপে, এবং সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে কিন্তু কলকাতা পুলিশের তদন্তকে বারবার বলেছিলেন আমরা মূল আসামিকে ধরে ফেলেছিলাম এবং আর একটা সপ্তাহ হলে প্রায় কেসটা সলভ করে দিতে পারত। তাহলে কপিল সিবাল যদি আদালতে বলেন যে আমাদের এই তদন্ত যে অগ্রগতি নিয়ে আমাদের কিছু বলার নেই, তার মানে মেনে নিতে হবে যে তদন্তের অগ্রগতিতে যেভাবে সন্দীপ ঘোষ এবং পুলিশের এক পদস্থ কর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তাতে রাজ্য সরকারের কিছু বলার নেই, তাহলে অবধারিতভাবে এই প্রশ্নটা উঠবেই। তাহলে কলকাতার পুলিশ কমিশনারের ঘাড়ে তো পুরো প্রাক্তন পুলিশ কমিশনারের ঘাড়ে দায় এসে যায়, এবং সেখান থেকে কিন্তু আজ থেকে মুখ্যমন্ত্রীও বাঁচতে পারেন না। এবার আসুন দ্বিতীয় জায়গায়, তাহলে কি কপিল সিবাল বলবেন যে না, যেভাবে তদন্ত হচ্ছে তাহলে আমরা খুশি নই যে সিবিআই যেভাবে তদন্ত করছে সেই তদন্তে আমাদের প্রশ্ন আছে বলে কি তিনি কোনো যুক্তি খাড়া করবেন? যে সিবিআই যেভাবে যেটা বলা হচ্ছে যে আজকে লোয়ার কোর্টে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের আইনজীবী এবং সন্দীপ ঘোষের আইনজীবী দুজনে মিলেই বলছে যে পুলিশের কাছে বা সিবিআই এর কাছে পর্যাপ্ত তথ্য বা প্রমাণ নেই, যেটা সন্দীপ ঘোষের আইনজীবী এবং অভিজিৎ মণ্ডলের আইনজীবী বলছে, এবং অভিজিৎ মণ্ডলের আইনজীবী বলেছে তাকে জামিন দিয়ে দেওয়া হোক। কিন্তু সেখানে দাঁড়িয়ে সিবিআই দাবি করেছে যে টালা থানায় বসে, হ্যাঁ থানার মধ্যে বসে তথ্য ও প্রমাণের লোপাটে ষড়যন্ত্র করা হয়েছিল, ভয়ঙ্কর অভিযোগ। তাহলে এবার যখন সুপ্রিম কোর্টে মামলাটি উঠবে
সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের স্টান্স কি হবে, রাজ্য সরকারের স্টান্স কোন জায়গায় দাঁড়াবে। যদি রাজ্য সরকার ওই অভিজিৎ মণ্ডল, বিশেষ করে যে পুলিশ, তাকে যে লজিক দিচ্ছে তার লয়াররা, সেই যুক্তিই যদি দেয়, তাহলে তো এটাই মনে হবে না যে রাজ্য সরকার তাহলে যারা ধর্ষণ এবং খুন করেছে তাদের বাঁচানোর চেষ্টা করছে, আর কি ধর্ষকদের পাশে রাজ্য বা ধর্ষকদের বাঁচাতে চায় রাজ্য। সেটা তো, কারণ ওইখানে যা হবে সেটা পলিটিক্যালি কিন্তু ফেস করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। রাজ্যের পক্ষে যা হবে সেটা তো একটা তো রাস্তায় নামবে আন্দোলন, ওখানে যে কথা বা ভেতরে প্রসিডিংয়ে কপিল সিবাল যা বলবেন। ফলে কপিল সিবালের দুটো দিকই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উনি সিবিআই এর যা এখনো পর্যন্ত তদন্ত হয়েছে সেটাকে যদি উনি পুরোপুরি সাপোর্ট করেন তাহলে একটা প্রশ্ন উঠবে, এবং উনি যদি বলেন যে না এই তদন্ত ঠিকভাবে পরিচালনা হচ্ছে না, তাহলে কিন্তু অন্য প্রশ্ন উঠবে যে তাহলে কি যেভাবে তথ্য এবং প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে রাজ্য সরকার কি তার পাশেই দাঁড়াচ্ছে। এবার আসুন আর একটা বিষয় যেটা এবার 30 তারিখ উঠবে, সেটা হচ্ছে ডাক্তারদের নিরাপত্তা বিষয়ে কিছু। ইতিমধ্যে ডাক্তারেরা কিন্তু 17 তারিখ যখন শেষ শুনানি হয়েছিল সেখানে দাঁড়িয়ে ডাক্তারদের যিনি আইনজীবী ছিলেন ইন্দিরা জয় সিং, তিনি কিন্তু বলেছিলেন ডাক্তারেরা যদি নিরাপত্তার অভাব বোধ না করেন, নিরাপত্তা যদি মনে করেন তারা বিঘ্নিত হয়নি, তাহলে তারা আবার ফিরে যাবেন। এবং তারপরে ডাক্তারেরা কিন্তু আংশিক কর্মবিরতি তুলেছেন এবং তারা কিন্তু কাজে যোগও করছেন। এবার কি বলবেন যে সরাসরি যে এখনো পুরো ডাক্তারেরা কর্মবিরতি তোলেনি, সে কথাই কি বলা হবে? এর ওপর গেরো আরো, কারণ এর মধ্যেই শুক্রবার সাগর দত্ত হসপিটালে আবার ডাক্তারদের মারা হয়েছে। সেখানে ডাক্তার, নার্স সবাই রোগীর পরিবারের আক্রমণের শিকার, একজন মারা গিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে আবার ডাক্তারেরা হামলার মুখে পড়েছেন। আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও সাগর দত্ত মেডিকেল কলেজে হসপিটালের নার্সরা তারা কিন্তু নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছে। সেখানেও প্রশ্ন হচ্ছে সেই নিরাপত্তা, যেটা ডাক্তারেরা বারবার করে বলছে যে আমরা নিরাপত্তার অভাবে ভুগছি, এখানেও সেই জিনিসই কিন্তু এসে দাঁড়াচ্ছে নিরাপত্তা। এবং সাগর দত্ত কলেজে হসপিটালে 4 তলা পর্যন্ত রোগীর পরিবার কিন্তু উঠে গেছে। কিভাবে উঠলো? তাহলে কি সিকিউরিটি, যেটা বারবার করে বলা হচ্ছে, রাজ্য সরকার তো দাবি করছে যে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সিকিউরিটি বাড়ানো হবে, কিন্তু যে হসপিটালগুলোতে এখনো পর্যন্ত আছে তাদের এতদিন হয়ে গেল, কারণ সুপ্রিম কোর্ট 17 তারিখ বলেছিল যে 14 দিনের মধ্যে কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করতে হবে, এন্টায়ার নিরাপত্তা ইস্যু, যে ডাক্তারেরা যেন বুঝতে পারেন যে তারা কাজে যোগ দিলে তাদের কোনো নিরাপত্তার অভাব নেই। তাহলে কি হলো? 17 তারিখের পর আবার বসছে 30 তারিখ, তার মানে প্রায় 13 দিন হয়ে গেল। ফলে রাজ্য সরকারকে কিন্তু এখানেই জবাবের সামনে পড়তে হবে যে ডাক্তারদের রাজ্য সরকার যে আশ্বাস দিচ্ছেন সেই আশ্বাসটা কতখানি মৌখিক, এবং সেই আশ্বাসটা কর্মস্থলে কতটা রাজ্য সরকার মোতায়েন করতে পারছে, ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছে, নাকি শুধুমাত্র কোর্টের সামনে বলা হবে যে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সিসিটিভি লাগছে, অলরেডি কিছু প্রাক্তন পুলিশ অফিসারকে হসপিটালে নিয়োগ করা হয়েছে, সেগুলো নিশ্চয়ই তারা বলবে যে প্রসেস স্টার্টেড। কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ডাক্তারদের মধ্যে কিন্তু, বা ডাক্তার, স্বাস্থ্যকর্মী, এদের মধ্যে কিন্তু কোনো রকম আস্থা এখনো ফেরেনি। ফলে কপিল সিবালকে এই ইস্যুতেও তাদের মতো করে যুক্তি খাড়া করতে হবে। এবার কপিল সিবাল কিন্তু অনেকটা ডিফেন্সিভ জায়গায় আছেন। গতবার আমরা অনেক বেশি ছিল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলা নিয়ে। ফলে এবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে আমার মনে হয় পেছনের দিকে চলে আসবে, অনেক বেশি প্রাধান্য পাবে অভয়ার খুন এবং ধর্ষণ, যেটা মূল মামলা, এবং সেখানে দাঁড়িয়ে আর কি খুন এবং ধর্ষণের ঠিক জায়গায় পৌঁছাতে সেখানে বারবার করে তথ্য এবং প্রমাণ লোপাট, পোস্টমর্টমের তারপরে সুরথাল, তারপরে এফআইআর,
তারপরে ক্রাইম সিন যেখানে আছে সেটাকে বাঁচিয়ে রাখা, নানা ঘটনা, এবং পুলিশের ইচ্ছাকৃতভাবে এফআইআরে দেরি করা, এবং যেটা সাংঘাতিক অভিযোগ সেটা হচ্ছে পুলিশ থানায় বসে পুরোটার ছক কষা। এই প্রতিটা জিনিস যখন সামনে আসবে সেখানে কিন্তু কপিল সিবালকে প্রতিটা জিনিসকে যুক্তিগ্রাহ্য কারণ দিয়ে কিন্তু তার মোকাবিলা করতে হবে। এবং তাতে আমি যেটা বললাম, হেড অর টেল যেদিকেই উনি বলুন না কেন সেদিকেই আর কি উনি যা যুক্তি দেবেন, যা বিশ্লেষণ করবেন, তাতে কিন্তু পলিটিক্যালি সেটা ফেস করতে হবে, তৃণমূল সরকারকে ফেস করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখার কপিল সিবাল কি অবস্থান নেন। ফলে 30 তারিখে কপিল সিবাল কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে। উল্টো দিকে 3 মহিলা আইনজীবী। চলুন আমরাও লক্ষ্য রাখি কোন দিকে এগোয়।